হ্যালো এভরিওয়ান, আমরা সবাই জানি ইংরেজিতে কোনো কিছুর মধ্য দিয়ে এর অর্থ হচ্ছে থ্রো। থ্রো মানে হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে, যেমন জঙ্গলের মধ্য দিয়ে থ্রো দ্য জঙ্গল, জানলার মধ্য দিয়ে থ্রো দ্য উইন্ডো, উপর নিচের মধ্য দিয়ে থ্রো দ্য আপস অ্যান্ড ডাউন, কঠিন সময়ের মধ্য দিয়ে থ্রো দ্য ডিফিকাল্ট টাইম, বৃষ্টির মধ্য দিয়ে থ্রো দ্য রেইন। এইভাবে কোনো কিছুর মধ্য দিয়ে বোঝাতে আমরা কিন্তু থ্রো শব্দটির ব্যবহার করতে পারি। থ্রো শব্দটি হচ্ছে একটা প্রেপজিশন। যেমন আই এম গোয়িং থ্রু এ ডিফিকাল্ট টাইম, আমি একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এই কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া, আই এম গোয়িং থ্রু দ্য ডিফিকাল্ট টাইম। ওকে, অথবা সে লুকড থ্রু দ্য উইন্ডো, সে জানালার মধ্য দিয়ে দেখেছিল। হয়তো একটা মেয়ে ঘরে বসে আছে এবং সে জানালার মধ্য দিয়ে খোলা আকাশটাকে দেখছে। তো তার দেখার মাধ্যমটা কি? দেখার মাধ্যমটা হচ্ছে জানালা। তো যেহেতু দেখার মাধ্যম জানালা, তো হবে থ্রু দ্য উইন্ডো। ওকে, অথবা দ্য মেসেজ কাম থ্রু দ্য ফোন, খবরটি ফোনের মধ্য দিয়ে এসছে, মানে ফোনের মাধ্যমে এসছে। এখানে মাধ্যম অর্থে আমরা কিন্তু থ্রো ব্যবহার করেছি। দ্য মেসেজ কেম থ্রু দ্য ফোন, খবরটি ফোনের মধ্য দিয়ে এসছে। ওকে, এবার আমরা দেখব প্রেপজিশন উইদিন এর ব্যবহার। যখন কোনো সময়ের মধ্য দিয়ে বোঝাবে, যখন কোনো সময়ের মধ্যে, আমি কোনো জিনিসের মধ্য দিয়ে এর এর প্রেপজিশনটা বলেছি থ্রো, কিন্তু যখন কোনো সময়ের মধ্যে বলবো তখন আমরা প্রেপজিশন উইদিন ব্যবহার করব। যেমন 10 মিনিটের মধ্যে, উইদিন 10 মিনিটস, 10 দিনের মধ্যে, উইদিন 10 ডেজ, 10 ঘন্টার মধ্যে, উইদিন 10 আওয়ার্স। তো যখন আমরা কোনো সময়ের মধ্যে বোঝাবো তখন প্রেপজিশন উইদিন এর ব্যবহার করব। যেমন আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক উইদিন 10 মিনিটস, আমি 10 মিনিটের মধ্যে কাজটা শেষ করব। আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক উইদিন 10 মিনিটস, উইদিন 10 মিনিটস, 10 মিনিটের মধ্যে। দ্য মিটিং উইল স্টার্ট উইদিন 1 আওয়ার, 1 ঘন্টার মধ্যে মিটিং শুরু হবে। দ্য মিটিং উইল স্টার্ট উইদিন 1 আওয়ার, উইদিন 1 আওয়ার, 1 ঘন্টার মধ্যে। দ্য রেজাল্ট উইল বি অ্যানাউন্সড উইদিন এ মান্থ, 1 মাসের মধ্যে রেজাল্ট বা ফলাফল জানানো হবে। দ্য রেজাল্ট উইল বি অ্যানাউন্সড উইদিন এ মান্থ, উইদিন এ মান্থ মানে 1 মাসের মধ্যে। এছাড়াও ভেতরে, ইনসাইড, ভেতরে বোঝাতেও আমরা কিন্তু উইদিন এর ব্যবহার করতে পারি। যেমন অনেক সময় দেখবে এরকম কিছু সেন্টেন্স থাকে যে দ্য আনসার ইজ উইদিন দ্য কোয়েশ্চেন। দ্য আনসার ইজ উইদিন দ্য কোয়েশ্চেন মানে প্রশ্নের মধ্যে উত্তর আছে। পরীক্ষায় অনেক সময় এমন এমন কিছু প্রশ্ন করা হয় যে প্রশ্নটা একটু ভালোভাবে পড়লেই বোঝা যায় যে প্রশ্নের মধ্যেই আসলে উত্তর দেওয়া আছে। দ্য আনসার ইজ উইদিন দ্য কোয়েশ্চেন, প্রশ্নের মধ্যেই উত্তর আছে। উইদিন দ্য কোয়েশ্চেন মানে কি? প্রশ্নের মধ্যে। উইদিন দ্য কোয়েশ্চেন, প্রশ্নের মধ্যে। অথবা দ্য হোটেল ইজ উইদিন দ্য এয়ারপোর্ট, দ্য হোটেল ইজ উইদিন দ্য এয়ারপোর্ট মানে এয়ারপোর্টের ভেতরে হোটেল আছে। দ্য হোটেল ইজ উইদিন দ্য এয়ারপোর্ট, এয়ারপোর্টের ভেতরে হোটেল আছে। এখানেও কিন্তু উইদিন আমরা ভেতরে অর্থে ব্যবহার করেছি। বাট ছোটবেলা থেকেই আমরা স্কুলে কিছু কিছু প্রেপজিশনের ব্যবহার দেখেছি যেগুলো মাথায় মাথায় জট বেঁধে গেছে, মানে ক্লিয়ারলি বুঝে উঠতে পারিনি। সেটা হচ্ছে, আমি পার্সোনালি যেটা বুঝিনি সেটা হচ্ছে বাই এবং উইথ এর ব্যবহার। ছোটবেলায় একটা সেন্টেন্স পড়েছি যে দ্য ডগ ওয়াজ কিল্ড, দ্য ডগ ওয়াজ কিল্ড বাই হিম উইথ এ স্টিক, কুকুরটিকে সে একটা লাঠির দ্বারা মেরেছিল। দ্য ডগ ওয়াজ কিল্ড বাই হিম উইথ এ স্টিক। বাট যখন প্র্যাকটিক্যাল লাইফে আমি বাই কিংবা উইথ এর ব্যবহার করি তখন ফেঁসে যাই। এই সেন্টেন্সের মধ্যে তোমরা লক্ষ্য করো আমি কি বলেছি? দ্য ডগ ওয়াজ কিল্ড বাই হিম, বাই হিম তার দ্বারা। সে কে? সে একজন জীবিত লোক। ওকে, সে জীবিত লোক, এই জন্য আমরা তার আগে বাই ব্যবহার করেছি। বাই হিম, 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 এই হিম লোকটা কিন্তু জীবিত, এই জন্য তার আগে বাই ব্যবহার করেছি। তারপরে বলেছি উইথ এ স্টিক, একটা লাঠির ধারা। লাঠিটা কি জীবিত? না, লাঠির জীবিত নয়, লাঠি জীবিত নয়, এর জন্য তার আগে আমরা উইথ ব্যবহার করেছি। অর্থাৎ একেবারে সহজভাবে জীবিত কোনো কিছুর ধারা, জীবিত কারো ধারা, কোনো ব্যক্তির ধারা, কোনো প্রাণীর ধারা বোঝালে আমরা বাই ব্যবহার করি। আর জীবিত নয়, যেমন স্টিক,
ফ্যান, লাঠি, হ্যাঁ, এরকম জীবিত নয় এমন কিছু জিনিস, এমন কিছু ধারা বোঝালে আমরা উইথ এর ব্যবহার করি। তারপরেও যেমন দ্য বুক ওয়াজ রিটেন বাই কবি নজরুল। এই বইটি কবি নজরুল লিখেছেন। দ্য বুক ওয়াজ রিটেন বাই কবি নজরুল। কবি নজরুল কি একজন লেখক, মানে জীবিত লোক, মানে মানুষ তো, প্রাণ আছে তার মধ্যে। কিংবা দ্য সং ওয়াজ সাং বাই রবীন্দ্রনাথ ঠাকুর। গানটি রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে একজন জীবিত লোক, অর্থাৎ একজন সজীব সজীব কোনো কাউকে বোঝালে তার আগে আমরা বাই ব্যবহার করি। দ্য পিকচার ওয়াজ পেইন্টেড বাই মাই সিস্টার। এই ছবিটা আমার বোনের দ্বারা পেইন্ট করা হয়েছিল। মাই সিস্টার কে? জীবিত লোক, হ্যাঁ, সজীব সজীব, এই জন্য আমরা তার আগে বাই ব্যবহার করেছি। বাইয়ের আরেকটা ব্যবহার হচ্ছে বাই আমরা কাছে বা নিকটে অর্থে ব্যবহার করি। যেমন ধরো এখানে আমি আছি, হ্যাঁ, এবং আমার পাশে এখানে একটা টেবিল আছে। তো এখানে আমি আমার পাশে, একদম আমার গায়ের সঙ্গে লাগানো নয়, আমার পাশে এখানে একটা টেবিল আছে, তো হবে দ্য টেবিল ইজ বাই মি। টেবিলটি আমার পাশে আছে, একেবারে গায়ে লাগানো নয়, কাছে আছে কিন্তু একটু দূরত্ব আছে। দ্য টেবিল ইজ বাই মি, টেবিলটি আমার পাশে আছে। অথবা মাই সিস্টার ইজ বাই মি, আমার বোন আমার পাশেই আছে, মানে আমরা পাশাপাশি এখানে আছি আর কি। ওকে, তো কোনো কিছু পাশে আছে কিন্তু জাস্ট একটু দূরত্ব থাকতে পারে, তখন আমরা বাই এর ব্যবহার করি। যেমন মাই হাউস ইজ বাই দ্য রিভার, আমার বাড়ি নদীর পাশে। তো আমার বাড়ির এই ঘর আর এই নদী এমন তো হবে না, ঠিক আছে? নদীর পাশে মানে কি, আমার বাড়ির পাশেই নদী আছে, একটু দূরত্ব, হ্যাঁ। তো মাই হাউস ইজ বাই দ্য রিভার মানে আমার বাড়িটি নদীর পাশে আছে। কিন্তু এবার বলতে পারবে যে বিসাইড আমরা কখন ব্যবহার করি? বিসাইড আমরা আমাদের একেবারে পাশে আছে বোঝাতে আমরা বিসাইড ব্যবহার করি। বিসাইড মানে হচ্ছে পাশে। যেমন হি স্যাট বিসাইড মি, সে আমার পাশে বসেছে, মানে এখানে আমি বসেছি, এখানে সে বসেছে। হি স্যাট বিসাইড মি, সে আমার পাশে বসেছে। তাছাড়াও যেমন দ্য চেয়ার ইজ বিসাইড দ্য টেবিল, চেয়ারটি একেবারে টেবিলের কাছে। ওকে, অথবা দ্য মোবাইল ইজ বিসাইড দ্য কম্পিউটার, মোবাইলটি কম্পিউটারের পাশে আছে। দ্য বুক ইজ বিসাইড দ্য ল্যাম্প, বইটি ল্যাম্প বা আলোর একদম কাছে আছে। তো একদম কাছে বোঝাতে আমরা কিন্তু বিসাইড বিসাইড প্রিপজিশনটি ব্যবহার করি একদম কাছে বোঝাতে। কিন্তু বাইয়ের আরেকটা ব্যবহার হচ্ছে বাই আমরা প্রতিজ্ঞা করা বা প্রতিশ্রুতি করা অর্থ কিন্তু বাইয়ের ব্যবহার করতে পারি। যেমন আই উইল বি দেয়ার বাই মাই ওয়ার্ড, আই উইল বি দেয়ার বাই মাই ওয়ার্ড অর্থাৎ আমার কথা অনুসারে। ওয়ার্ড মানে এখানে কথা, ওয়ার্ডের অর্থ এখানে শব্দ নয়, কথা। আই উইল বি দেয়ার বাই মাই ওয়ার্ড অর্থাৎ আমি আমার প্রতিশ্রুতি অনুসারে, আমার কথা অনুসারে আমি সেখানে সঠিক সময়ে থাকবো। আই উইল বি দেয়ার বাই মাই ওয়ার্ড। অথবা আই উইল ফিনিশ দ্য প্রজেক্ট বাই ফ্রাইডে, আমি শুক্রবারের মধ্যে আমি প্রজেক্টটা শেষ করব। মানে কি, আমি হয়তো কথা দিয়েছিলাম যে শুক্রবারের মধ্যে আমি কাজটা শেষ করব। এখানে কিন্তু বাই আমরা প্রতিশ্রুতি অর্থে ব্যবহার করেছি। আই উইল ফিনিশ দ্য প্রজেক্ট বাই ফ্রাইডে, কথা অনুসারে আমি শুক্রবারের মধ্যে প্রজেক্টটা শেষ করব। আর একটা খুব ইম্পর্টেন্ট প্রেপোজিশন হচ্ছে অফ। অফের ব্যবহার আমরা মোটামুটি সবাই জানি। অফ আমরা অধিকার অর্থে, অর্থাৎ পসেশন বা অধিকার অর্থে আমরা অফ এর ব্যবহার করতে পারি। যেমন দ্য কার অফ মাই ফ্রেন্ড ইজ রেড, আমার বন্ধুর গাড়িটি লাল রঙের। দ্য কার অফ মাই ফ্রেন্ড, দেখো অফ মাই ফ্রেন্ড আমার বন্ধুর, এখানে আমার বন্ধু বলছি মানে কি, আমার বন্ধু একটা অধিকার থেকে বলছি। দ্য কার অফ মাই ফ্রেন্ড ইজ রেড, আমার বন্ধুর গাড়িটা লাল রঙের। দ্য হাউস অফ মাই প্যারেন্ট ইজ বিগ, আমার মা বাবার বানানো বাড়িটা অনেক বড়। দ্য হাউস অফ মাই প্যারেন্ট ইজ বিগ, আমার মা বাবার তৈরি বাড়িটা অনেক বড়। আমার মা বাবা, দ্য হাউস অফ মাই প্যারেন্ট আমার মা বাবা। তো এখানেও কিন্তু অধিকার অর্থে আমরা অফ এর ব্যবহার করেছি। বাট এছাড়াও আমরা রিলেশন সম্পর্ক বোঝাতেও কিন্তু আমরা অফ এর ব্যবহার করতে পারি। দ্য সন অফ দ্য কিং ইজ দ্য প্রিন্স, রাজার ছেলেই রাজকুমার। এখানে রাজা এবং রাজকুমারের মধ্যে একটা সম্পর্ক দেখাচ্ছে। রাজা এবং রাজকুমারের মধ্যে সম্পর্ক কি? রাজার ছেলে হচ্ছে রাজকুমার। দ্য সন অফ দ্য কিং ইজ দ্য প্রিন্স,
রাজার ছেলেই হচ্ছে প্রিন্স বা রাজকুমার। এখানে সম্পর্ক বোঝানোর জন্য কিন্তু আমরা অফ এর ব্যবহার করেছি। এছাড়া অফ এর আরেকটা ব্যবহার হচ্ছে অফ আমরা কোনো উপকরণ বোঝাতে অফ ব্যবহার করতে পারি। যেমন দিস হাউস ইজ মেড অফ ব্রিক, এই বাড়িটি ইটের তৈরি। দিস হাউস ইজ মেড অফ ব্রিক, ইটের তৈরি। অথবা রিং, যেমন ধরো সোনার তৈরি, মেড অফ গোল্ড। প্লাস্টিকের তৈরি, মেড অফ প্লাস্টিক। অথবা টিনের তৈরি, মেড অফ টিন। এইভাবে কোনো কিছুর দ্বারা তৈরি বা কোনো কিছুর উপকরণ বোঝাতে আমরা অফ ব্যবহার করতে পারি। যেমন দিস মোবাইল ইজ মেড অফ প্লাস্টিক, এই মোবাইলটি প্লাস্টিক দিয়ে তৈরি। ওকে। অথবা দিস ব্যাগ ইজ মেড অফ লেদার, এই ব্যাগটি লেদারের তৈরি। তো এখানে তৈরি বোঝাতে আমরা অফের ব্যবহার করেছি। ভেরি সিম্পল। এবার আমরা শিখব শারীরিক গতি, অর্থাৎ মুভমেন্ট আছে বা শারীরিক গতি বোঝানোর জন্য আমরা ব্যবহার করতে পারি প্রেপোজিশন ইনটু। শুনেছ? প্রেপোজিশন ইনটু আমরা ব্যবহার করি কোনো শারীরিক গতি বোঝানোর জন্য। যেমন হি জাম্পড ইনটু দ্য সুইমিং পুল, সে সুইমিং পুলে জাম্প দিল, লাফিয়ে পড়লো। ওকে। এখানে যখন আমরা জাম্প করি আমাদের শরীরের মধ্যে একটা গতি থাকে না, এই জন্য আমরা জাম্পড ইনটু বলেছি। হি জাম্পড ইনটু দ্য সুইমিং পুল, সে সুইমিং পুলে লাফিয়ে পড়েছে, জাম্পড ইনটু। ওকে। অথবা দ্য বল রোলড ইনটু দ্য পার্ক, বলটি গড়িয়ে গড়িয়ে পার্কের ভেতরে ঢুকে গেল। তো বলটি গড়িয়ে যাচ্ছে, তো মানে বলের শরীরে একটা গতি রয়েছে, এই জন্য দ্য বল রোলড ইনটু দ্য পার্ক বলেছি। ওকে। এছাড়াও আমরা কারোর অবস্থার পরিবর্তন বোঝাতেও ইনটু ব্যবহার করতে পারি। যেমন দ্য ওয়াটার ফ্রজ ইনটু আইস, অর্থাৎ জল জমে বরফ হয়ে গেছে। দ্য ওয়াটার ফ্রজ ইনটু আইস মানে জল জমে বরফ হয়ে গেছে। এছাড়াও ইনটু এর আরেকটা ব্যবহার হচ্ছে ইনটু আমরা কোনো ভাগ বা পার্টিশন বোঝাতেও কিন্তু আমরা ইনটু ব্যবহার করতে পারি। যেমন দিস রুম ডিভাইডেড ইনটু টু সেকশন, এই রুমটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। দিস রুম ইজ ডিভাইডেড ইনটু টু সেকশন, এই রুমটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এখানে দুইটা ভাগ, ডিভাইডেড ইনটু টু পার্টস মানে দুই ভাগে ভাগ করা হয়েছে। ওকে। তো পার্টিশন বোঝাতেও আমরা কিন্তু ইনটু এর ব্যবহার করতে পারি। কেমন লাগলো আজকে ক্লাসটি অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানিও। যদি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয় অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে নাও সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট more and more information from my channel. Thank you very much.